দেখতে দেখতে রোজার ঈদ শেষ করে কুরবানিদের দিন চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে। প্রতিটা ঈদের সকালবেলা ঠিক ভোর ৬টায় আমরা চলে আসি বাড়িতে, একসাথে পরিবারের সবাই মিলে ঈদ করার জন্য। কুরবানিদের দিন সকালবেলা বাড়িতে আসার পরে আমার বুকের ভেতর একটা ছোটখাটো মোচড় দিতে শুরু করে যখন না এই গরুগুলোকে দেখি আমি। তো গেটের পাশে একটা গরু, এই আরেকটা গরু আমাদের, এই দুটো গরু এখানে আজকে জবাই হবে। আরেকটা গরু আমার বাসায় জবাই হচ্ছে। মূলত এই দুইটা গরু আমাদের পরিবার এবং আমাদের গ্রামবাসী আত্মীয় স্বজনের জন্য, আর বাসার যে গরুটা সেটা একেবারেই আমি রেখেছি আমার স্টাফদের জন্য। তো ওই গরুটার ভিডিও আমি নিতে পারিনি, যেহেতু এটা গ্রামের বাড়িতে দিচ্ছি এই দুটা, আর ওটা বাসায় ছিল। যেহেতু সারা বছর তাদের পরিশ্রমের ফলে আল্লাহ আমাকে এই পর্যায়ে এনেছে, তাই ওদের প্রায়োরিটিটা আমার কাছে সবার আগে। এই ফাঁকে আমাদের পেঁয়াজ কাটার প্রিপারেশনটা রেডি হয়ে যাচ্ছে, আর এই দিকে আমরা নাস্তাটাও রেডি করে ফেলেছি। গরু জবাইয়ের সাথে সাথে আমরা নাস্তা দিয়ে দিব, এরপরে সবাই গরুর মাংস কাটাকাটিতে চলে যাবে। এই ফাঁকে প্রথম গরুটা জবাই হয়ে গিয়েছে, আর দ্বিতীয় গরুটা নেয়ার জন্য ওরা চলে এসেছে। আমার কাছে খুবই খারাপ লাগছিল, দূর থেকে আমি ওদেরকে দেখছিলাম আর চোখের পানি পড়ছিল। জবাইয়ের পরে এই যে আমি নাস্তা রেডি করে ফেললাম, আর এগুলো দিয়ে দিব এখন যারা গরু কাটাকাটি করবে তাদেরকে। নাস্তা দেওয়ার পরে এই ফাঁকে আমি বসে গেলাম মশলাটা রেডি করার জন্য, কারণ মাংসটা কেটে আনার পরই আমি এই মশলাতে একটু মাখিয়ে রেখে 10 মিনিট মেরিনেট করে তারপর একসাথে বসিয়ে দিব। শাশুড়ি মারা গিয়েছে আজকে প্রায় 12 বছর। এই 12 বছরই আমি আমার হাতে মাংস রান্না করছি। আমার পরিবারের সবাই মোটামুটি আমার হাতের গরু মাংস বা যে কোনো রান্নাই খুবই পছন্দ করে, যার কারণে তাদের আত্মবিশ্বাসে আমাকেই বসিয়ে দেয় যে না ভাবি আপনার হাতের রান্নাই খাবো। শাশুড়ি মারা যাওয়ার পর থেকে যতই বড় ধরনের রান্না হোক আমি আমার হাতেই রান্না করেছি। হায়েস্ট 500 লোকের রান্না পর্যন্ত আমি করেছি আমার শ্বশুর বাড়িতে। সেটা হচ্ছে মা যে মাসে মারা গিয়েছে ওই মাসে আমরা সবাই একসাথে হই, দোয়া করাই মার জন্য, আর হুজুরদের জন্য রান্না বান্না করি। কথা বলতে বলতে হাঁড়িতে সরিষার তেল, পেঁয়াজ এবং লবণ দিয়ে দিয়েছি আমি। এরপরই আমি দুটো রাঁধুনি মাংসের মশলার প্যাকেট দিয়ে দিব। সম্পূর্ণই আমি আমার রেসিপিতে এই মাংসটা রান্না করি, আর যেহেতু কুরবানির মাংস থাকে যার কারণে আল্লাহরই একটা রহমত থাকে, এই মাংসটা মনে হয় যে একেবারে অমৃতর মতো হয়। তো মশলা দেওয়ার পরে এরপরে আমি আদা, রসুন এবং সরিষা বাটা, টক দই, মানে যত বাটা আইটেম ছিল সবগুলো একটু একটু করে দিয়ে নিচ্ছিলাম। এখানে ছিল পোস্ত বাটা এবং জায়ফল বাটা, সবকিছু থেকে আমি জাস্ট সামান্য সামান্য পরিমাণ দিচ্ছিলাম। এখানে আমি 50 কেজি মাংস রান্নার মশলা মিক্স করছিলাম, কিন্তু তবুও আমি সবকিছু সামান্যই দিচ্ছিলাম, 50 কেজি পরিমাণে দিচ্ছিলাম না, কারণ কোরবানির মাংস অল্প মশলাতেই অনেক টেস্ট চলে আসে। এখানে দিয়ে দিচ্ছিলাম দারচিনি, এলাচি বাটাটা। মশলার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে মাংসটা তিতা হয়ে যাবে, মশলাটাও তিতা হয়ে যাবে, যার কারণে আমি সবকিছু অল্প অল্প করে দিচ্ছিলাম। এই ফাঁকে আমি যখন আলু বখরা দিচ্ছিলাম, আমার এখান থেকে কয়েক পিস আলু বখরা টেনে টুনে আমার ননদ যা তারা খেয়ে ফেললো। বিশেষ করে আমার ছোট যা আর ননদ, এরা দুজন বসে থাকে যে কি করে হানা দেয়া যায়। রান্না বান্না শেষ হওয়ার আগেই তারা দুজন বসে যাবে প্লেট নিয়ে লবণ দেখার জন্য। এই ফাঁকে আমি লং দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর আমার এই রেসিপিতে আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু সয়াবিন তেল একটু ইউজ করিনি, আমি টোটালি 2 লিটার সরিষার তেল দিয়ে 50 কেজি মাংস রান্না করে ফেলেছি। এবার আসলো আমার মশলা মাখানোর পর্বে, আর এই পর্বে আমাকে সবসময় হেল্প করে আমার বড় যা। আর এই ফাঁকে আমি যখন বকা দিচ্ছিলাম যে আমরা রান্না করে নিলে যে এই দুজন বসে বসে লবণ দেখার জন্য বসে যায়, তখনই তারা হাত ঢুকিয়ে বলল যে এই যে ভিডিওতে প্রমাণ রাখলাম আমরাও কাজে হেল্প করেছি। এবার আমার গোটা মশলাগুলো দেওয়ার পালা। এলাচি, দারচিনি, তেজপাতা এই জাতীয় জিনিসগুলো আমি লাস্টে অ্যাড করছি। আর আমার ফুল মশলা প্রিপারেশনের একটা জিনিস খেয়াল করবেন যে আমি হলুদ মরিচ কিন্তু অ্যাড করিনি। হলুদ মরিচটা আমি লাস্টে অ্যাড করব, এর কারণটা হচ্ছে আমি যত ধরনের মশলা এখানে দিয়েছি সবকিছুরই একটা আলাদা আলাদা কালার থাকে, যার কারণে আমি সব মশলাগুলো মাখানোর পরে হলুদ মরিচটা অ্যাড করেছি যতটুকু পরিমাণ লাগে। এটা আমার রান্নার একটা ট্রিক্স, যেটা আমার নিজস্ব স্টাইল। এরপর আমি 50 কেজি মাংস একসাথে মেরিনেট করে দুটা পাতিলে ভাগ করে দিয়েছি, আর এটা ইট দিয়ে লাকড়ি দিয়ে বাইরে উঠানে রান্না হবে। তো এই কাজে হেল্প করার জন্য আমার চাচা শ্বশুর আমার সাথে আছেন, উনি নাড়াচাড়া করছেন আর এটা বারবার লাকড়ি দিয়ে দিচ্ছিলেন। আর আমি একটু পরপর গিয়ে জাস্ট চেক করে আসছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই ফাঁকে এসে দেখি যে ছোট বউ আর শ্বশুরের আহ্লাদিত শুরু হয়ে গিয়েছে।
আর এটা ছিল ঈদের সালামি নিয়ে, যেহেতু বাইরে অলরেডি বৃষ্টি চলে এসেছে, ঈদের সালামি নিয়ে কাড়াকাড়ি চলছে। আলহামদুলিল্লাহ, আমাদের সৌভাগ্য যে আমরা এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি, একটা পরিবার পেয়েছি। আমরা যে উনার ছেলের বউ সেটা মনেই হয় না, উনার মেয়ের মতো করে আমাদেরকে উনি আদর করেন সব সময়। আমার শাশুড়িও সেম কাজটা করতো। আর আজকে আরেকটা কথা বলবো, শুধু যে আমার শ্বশুর শাশুড়ি তা না, আমরা 3 বোন, 3 বোনের ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি মনের মতো। বাইরে গিয়ে দেখি আমাদের ছোট্ট মেয়েটা বৃষ্টিতে ভিজছে আর পানিতে এভাবে হাঁটছে। আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আর এটা ছিল ফাইনাল লুক। কুরবানির দিন মাংসের চেয়ে আমার কাছে এই হাড়গুলো খেতে বেশি ভালো লাগে আর আমি এই হাড়গুলো নিয়ে বসে যাই। এই ছিল এক পাতিলের মাংস আর এটা হচ্ছে আরেক পাতিলের মাংস। মোটামুটি 2 পাতিলের মাংস রান্না হয়ে গিয়েছে। এবার তড়িঘড়ি করে আমরা সবাইকে খাবার দিয়ে দিব। এবার হাজির হয়ে গেল কুরবানিদের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, যেটা খেতে অনেক মজা কিন্তু এটা প্রিপেয়ার করাটা অনেক কঠিন ব্যাপার। তো পুকুর ঘাটে বসে বসে এগুলো যারা প্রিপেয়ার করছিল আমি দেখছিলাম, আর এই ফাঁকে আমার ছেলে আমার জন্য একটা চেয়ার নিয়ে আসছিল। এই যা ইন্ট্রোটাই দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, ভিডিও শেষে যে কথাগুলো বলতে চাই, যেগুলো না বললে আমার চুল একটাও থাকবে না মাথায়, সব ছিঁড়ে ফেলবে, সেটা হলো অনেকগুলো কাজের ভিডিও নেওয়া হয়নি। যেমন রুটি বানানো, 300 রুটি বানানো হয়েছে। আর নাস্তা বানানো থেকে শুরু করে রান্নার যে প্রিপারেশনগুলো ছিল সেগুলো আমার বাকি যে 2 যা ছিল, বিশেষ করে মেঝো যা, উনি সব রান্নার প্রিপারেশনগুলো করেছিল। আর হচ্ছে বড় যা, উনি রুটি এবং ভাতের যে প্রিপারেশন ছিল সেটা রেডি করেছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ